সন্তান মানুষ করার ক্ষেত্রে আমরা সবাই মা দিদিমাদের দেখানো পথ অনুসরণ করাই শ্রেয় বলে মনে করি। সত্যি তো, তারা সেই সময় যেভাবে ধৈর্য ধরে একাধিক সন্তান মানুষ করেছেন তা বাস্তবিকই অতুলনীয়। তবু সময়ের সঙ্গে সঙ্গে আমরা যেমন আমাদের জীবনযাপনের ধরনে পরিবর্তন আনি, ঠিক তেমনি সন্তানকে মানুষ করার ক্ষেত্রেও পুরনো কিছু সময় অনুপযুক্ত ধরন ধারণের মধ্যেও যদি পরিবর্তন নিয়ে আসি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে হয়তো একটা সুস্থ স্বাভাবিক সমাজ উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করতে পারব। সন্তানকে মানুষ করার ক্ষেত্রে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা খুব একটা হয়ে ওঠে না, স্বাভাবিকভাবেই তার কারণ এগুলো খুব একটা জরুরি বিষয় বলে ধরাই হয় না। আজকের আলোচনায় সেই এড়িয়ে যাওয়া বিষয়গুলোই থাকবে। প্রথম থেকেই বাড়ির ছোট্ট প্রাণটির মানসিক বিকাশের দিকে নজর রাখুন। এর প্রথম ধাপ হিসেবে কী ধরনের খেলনা উপহার দেওয়া হচ্ছে একটু খেয়াল রাখুন। খেলনা হিসেবে ছেলে বাচ্চাদের বন্দুক এবং মেয়ে বাচ্চাদের কিচেন সেট উপহার দেওয়াটা খুব স্বাভাবিক একটা দৃশ্য। এক্ষেত্রে একটু পরিবর্তন এনে যদি তার বদলে এমন কিছু বয়স উপযোগী খেলনা বেছে নেওয়া যায় যা ওদের কল্পনা শক্তি বা ক্রিয়েটিভিটিকে উৎসাহিত করবে, সেটা দেখুন। খেলনার দোকানে বা অনলাইন নানান সাইটস গুলোতে এখন অনেক রকমের কনস্ট্রাকটিভ গেমস পাওয়া যায়, যেগুলো জেন্ডার নিউট্রাল এবং উপহার হিসেবে বেশ ভালো। এই ধরনের গেমস বা অ্যাক্টিভিটিস গুলো বাচ্চাদের এঙ্গেজ থাকতে শুধু সাহায্য করে না, স্ক্রিন টাইমও নিজে থেকেই কিন্তু কমে আসে। নিচে ডেসক্রিপশন বক্সে আমি এইরকম কয়েকটি পেজের নাম দিয়ে দিচ্ছি, একবার একটু দেখে নিতে পারেন। এছাড়াও মায়েদের একটা কমন অভিযোগ থাকেই যে বাচ্চা খেতে চায় না। সেক্ষেত্রে অনেক সময় আপনি বা কেয়ারটেকার যিনি থাকেন হয়তো মোবাইল ফোনটা ওর চোখের সামনে রেখে ওর প্রিয় কার্টুনটা চালিয়ে দিলেন। এতে হয়তো খাবারটা অন্যমনস্ক থাকার কারণে শেষ হয়ে গেল, কিন্তু একই সঙ্গে মোবাইল ফোন অ্যাডিকশনের প্রথম ধাপটাও কিন্তু তৈরি করে দেওয়া হয়ে গেল। তাছাড়া খেয়াল রাখবেন, কিছু ইলেকট্রনিক গেমস যেগুলোতে খুব ব্রাইট লাইটস থাকে বা খুব জোরে শব্দ হয়, সেই ধরনের খেলনা এড়িয়ে চলাই ভালো। এগুলোর ব্যবহারে বাচ্চাদের মধ্যে সেন্সারি ডিসকমফর্ট তৈরি হয়, যা ওদের মধ্যে খিটখিটে ভাব, ঘুমের সমস্যা, কানে শুনতে সমস্যা তৈরি করে। এছাড়াও এই ধরনের খেলনার ব্যবহারে বাচ্চাদের অ্যাটেনশন কনসেন্ট্রেশনের সমস্যা ও হাইপার অ্যাক্টিভিটিও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার বাড়ির ছোট্ট মানুষটি যখন কথা বলতে ও বুঝতে শিখছে, তখন থেকেই সচেতন হন। পরিবারের মহিলা সদস্যদেরকে ধমক দিয়ে কথা বলা, বৃদ্ধ সদস্যদেরকে বকাবকি করা অথবা তাদের মতামতকে বিশেষ গুরুত্ব না দেওয়া, পরিবারের যিনি আর্নিং মেম্বার তাকে আলাদাভাবে যত্ন নিয়ে বাকি সদস্যদের পছন্দ অপছন্দগুলোকে প্রাধান্য না দেওয়া ইত্যাদি অভ্যেস ও আচরণগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। মনে হতেই পারে যে এগুলো কি এমন ব্যাপার, কিন্তু মাথায় রাখতে হবে ছোট ছোট নেগলিজেবল আচরণ বা অভ্যেসগুলোই কিন্তু পরবর্তী সময় পক্ষপাতপূর্ণ মানসিকতার উৎস হয়ে দাঁড়ায়। পরিবারে ছেলে সন্তান থাকলে বড়দের দায়িত্ব কিন্তু অনেকটা বেড়ে যায়। আমরা বেশিরভাগ সময় উল্টোটাকে সত্যি বলে ধরে নিই যে মেয়ে সন্তানের ক্ষেত্রে দায়িত্ব বেশি। প্রথমত, সন্তানকে মানুষের মতো করে মানুষ করে তোলাই একটা বড় চ্যালেঞ্জ, সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এক্ষেত্রে প্রসঙ্গটা ছেলেরা ভালো না মেয়েরা ভালো সেটা একেবারেই নয়। দ্বিতীয়ত, আমাদের সমাজ ব্যবস্থায় যুগের পর যুগ ধরে ধরুন যেই অস্বাস্থ্যকর প্র্যাকটিসগুলোকেই স্বাভাবিকের তকমা দিয়ে দেওয়া হয়েছে, আমরা এই সমাজের অংশ হিসেবে বিনা কোনো প্রশ্নে সেগুলোকেই মেনে নিয়ে আমাদের আইডেন্টিটির সঙ্গে একাত্ম করে ফেলেছি। ফলে অনায়াসে কিছু অনুপযুক্ত কথা অকপটেই বাচ্চাদের সামনে বা নিজেদের মধ্যে বলে ফেলছি, বা কিছু আচরণ করে ফেলছি তার সুদূর প্রসারী ফলাফলের কথা না ভেবেই। কয়েকটি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন খুব সহজেই বাড়ির ছোট ছেলেটিকে কাঁদতে দেখলে হয়তো বড়দের মধ্যে থেকেই কেউ ওকে থামাতে গিয়ে বললেন,
এমা মেয়েদের মতো কাঁদছিস কেন? খুব সহজেই এই কথাটা বলে ফেলার সময় বক্তা হয়তো অতটা খেয়াল করছেন না, কিন্তু আপনার ছোট্ট শিশুটি যা মেসেজ নেওয়ার নিয়ে নিচ্ছে। এবং এটাও মাথায় রাখবেন যে ওর পক্ষে খুব তলিয়ে ভাবা সম্ভব না যে না ঠিক আছে, অত ভেবে কেউ আমাকে বলেনি, বা না আমি কথাটা ধরবো না, বরং ওনার ভালো ইন্টেনশনটা বোঝার চেষ্টা করব, বা না কে বললো এর মানে মহিলাদেরকে ছোট করা, ইত্যাদি গভীর তাত্ত্বিক চিন্তা করার মতো ক্ষমতা কিন্তু আপনার ওই ছোট্ট ছেলেটির এখনো তৈরি হয়নি। ওর মনে কিন্তু এই ধরনের ক্যাজুয়াল কমেন্টস গুলো থেকেই কিছু ভুল ধারণা তৈরি হতে শুরু করবে। যেমন ধরুন, কান্না দুর্বলতার লক্ষণ, যারা কাঁদে তারা দুর্বল, মেয়েরা কাঁদে অর্থাৎ মেয়েরা দুর্বল, এমন কোনো আচরণ যা মেয়েরা করে আমি তা করব না, মেয়েদের সঙ্গে মিশবো না, ইত্যাদি। এখানেই কিন্তু আমরা চাই বা না চাই একটা জেন্ডার স্টিরিওটাইপের বীজ ওর মনে বপন করা হয়ে গেল। শুধু তাই নয়, কান্না খুব স্বাভাবিক একটা ইমোশনাল রেসপন্স। এর সঙ্গে দুর্বলতার কোনো সম্পর্ক অন্তত বিজ্ঞানে খুঁজে পাওয়া যায় না। বরং প্রচন্ড কষ্ট পাওয়ার পরও মন খুলে না কাঁদলে অনেক ক্ষেত্রে নানান মানসিক সমস্যার বৈজ্ঞানিক দৃষ্টান্ত কিন্তু রয়েছে। তাই ওদের ইমোশনস গুলোকে আটকে না দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে দিন। মার্দ বা আলফা মেলের মতো অযৌক্তিক অসামাজিক কিছু কনসেপ্টস না হয় ওই ছোট্ট বয়স থেকে ওদের নাই বা শেখানো হলো। ছোট বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় মহিলাদের সঙ্গে কাটায়, অর্থাৎ মা মাসি দিদি ঠাকুমা দিদা, অথবা ধরুন যিনি কেয়ারটেকার তিনিও তো অধিকাংশ ক্ষেত্রে মহিলাই হন। তাই তারা যখন প্রসাধন করেন তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ফ্রেশ লুক চলে আসে, সেটা আবার বাচ্চারা খুব এনজয় করে। ফলে অনেক সময় দেখবেন ওরাও আয়নার সামনে দাঁড়িয়ে একটু লিপস্টিকটা বা পাউডারটা নিয়ে সাজার চেষ্টা করছে। মেয়ে বাচ্চা হলে আমরা সেটা দেখে আনন্দ পাই, ছবি বা ভিডিও তুলে রাখি, সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। কিন্তু ছেলে সন্তান করলে অনেক সময় সেটাকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরা হয়। এই ক্ষেত্রেও হয়তো ওই মেয়েরা সাজে তুমি ছেলে সুতরাং তুমি সাজবে না জাতীয় মন্তব্যের মাধ্যমে আবারও মেয়ে সুলভ এবং ছেলে সুলভ আচরণের বিভেদটা শিখিয়ে দেওয়া হয়। বা ও সাজতে ভালোবাসে বলে ওকে একটা হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলে ওর আত্মবিশ্বাসে আঘাত করা হয়। তাই বলে আমি মোটেই বলছি না যে ছেলেকে সাজতে দিন। চেষ্টা করুন বাচ্চাদের যে কোনো কসমেটিক্স জাতীয় প্রোডাক্টস থেকে দূরে রাখতে। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আইলাইনার লিপস্টিক বা অন্য মেকআপ করিয়ে ওর কোনো ভিডিও আপলোড করার মধ্যে দিয়ে ওর ইনোসেন্ট লুকটা ভীষণভাবে নষ্ট হয়। বাচ্চা মানে সে তো এমনিই সুন্দর, ক্যামেরার সামনে আসার জন্য ওদের আলাদা করে মেকআপ করার দরকার নেই। তাছাড়া ডার্ক ওয়েবে ছোট বাচ্চাদের ভিডিওস ভুল উদ্দেশ্য নিয়ে ব্যবহারের একটা চল আছে। বাচ্চাদের যে কোনো ভিডিও আপলোড করার আগে এই বিষয়ে একটু সচেতন থাকবেন। এছাড়াও ছোট ছেলেরা যারা খেলাধুলায় খুব একটা ইন্টারেস্টেড নয়, বা খেলাধুলার পাশাপাশি নাচ বা গানকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে বেছে নিতে চাইছে, সেখানে গানের ক্ষেত্রে খুব আপত্তি না হলেও নাচ শিখলে অনেক সময় সেটা একটা আপত্তির জায়গায় গিয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এমা নাচ তো মেয়েরা শেখে, এই ধরনের বক্তব্য আবারও একটা জেন্ডার স্টিরিওটাইপ বা শেমিং এর জায়গা তৈরি করে দেয়। এই ক্ষেত্রে বলা ভালো যে শিশু নিজে থেকে যখন কোনো অ্যাক্টিভিটি বেছে নিচ্ছে, চেষ্টা করুন তাকে সেটায় যতটা সম্ভব উৎসাহ দিতে। নিজে থেকেই নিজের সম্ভাবনাগুলো এক্সপ্লোর করলে সেটা ওদের প্রাক্ষবিক বিকাশে সাহায্য করবে, অর্থাৎ হেলদি ইমোশনাল ডেভেলপমেন্টে সাহায্য করবে। ছোট থেকেই চেষ্টা করুন সন্তানকে জেন্ডার নিউট্রাল ওয়ার্ড শেখাতে। যেমন ধরুন আপনার ছোট্ট ছেলেটিকে স্কুলে গো অ্যাজ ইউ লাইকে হয়তো মাতঙ্গিনী হাজরা সাজিয়েছেন। এবার ফেরার পথে পাড়ার এক বয়স্ক ব্যক্তি হয়তো ওর সাজ দেখে মজা করে বললেন, এ কি তুমি মেয়ে সেজেছো কেন? এরকম পরিস্থিতিতে আপনি ছেলেকে আগে থেকেই শিখিয়ে দিন যে সবাইকে গর্ব করে বলবে আমি স্বাধীনতা সংগ্রামী সেজেছি। এতে ও বিরূপ মন্তব্য পেলেও লজ্জিত হবে না, বরং আত্মবিশ্বাসী থাকবে।
আবার এমনও হতে পারে যে আপনার বাচ্চা ছেলেটি কো এডুকেশন স্কুলে পড়ার জন্য ওর বেশিরভাগই হয়তো মেয়ে বন্ধু। এক্ষেত্রে অনেক সময় বড়রা মজার ছলে বলে থাকেন যে সে কি রে এই বয়স থেকেই, অথবা মেয়েদের সঙ্গে মিশে মিশে মেয়েদের মতো ছিঁচকাঁদনে বা ঝগড়ুটে হয়ে গেছিস। এইসব ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। বাচ্চাকে বোঝাতে হবে যে বন্ধু মানে বন্ধুই, সে ছেলে না মেয়ে না তৃতীয় লিঙ্গ সেটা লিস্ট ইম্পর্ট্যান্ট। বন্ধুত্বের যথাযথ সংজ্ঞা বা তার বৈশিষ্ট্যগুলোও আলোচনা করুন, আর ওকে একজন ভালো বন্ধু হতে উৎসাহ দিন। ছোটবেলা থেকেই মেয়ে বন্ধুদের সঙ্গে মিশলে বড় হয়ে মেয়েদের প্রতি অযাচিত কৌতূহল এমনি কম থাকবে, বা বলা ভালো স্বাভাবিক থাকবে। ছোট থেকেই মেয়েদের ও ছেলেদের শারীরিক গঠনের পার্থক্য, তাদের আলাদাভাবে বাথরুম ব্যবহারের প্রয়োজনীয়তা, জামা কাপড় ইত্যাদি স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার, এমনকি পিরিয়ডস নিয়েও খোলাখুলি ওর মতো করে ওর সঙ্গে আলোচনা করুন। মেয়ে বন্ধুদের প্রয়োজনে প্রাইভেসি দেওয়াটাও যে একজন ভালো বন্ধু হিসেবে ওর কর্তব্য, সেটাও ওকে শেখান। রাখি পূর্ণিমার দিন বা ভাইফোঁটার দিন ছেলেকে হয়তো বলা হচ্ছে যে তুমি বোনকে রক্ষা করবে। এই বার্তাটির একটা ছোট্ট পরিবর্তন করে দিয়ে যদি বলা যায়, বোনকে কথা দাও সবসময় মেয়েদের সম্মান করবে, তাহলে কিন্তু প্রথম থেকেই দৃষ্টিভঙ্গি অনেকটা পরিবর্তন করে দেওয়া যায়। ছেলেকে না শব্দটা মেনে নিতে শেখাতে হবে একদম ছোট থেকেই। সাধারণত সংস্কারবশত বাড়িতে একটি ছেলে সন্তান থাকলে তার প্রায় সব ইচ্ছেই পূরণ করার চেষ্টা করা হয়। বিশেষত বাড়িতে দাদু, ঠাকুমা, দিদা এরা চট করে নাতির বায়না ফেলতে পারেন না, এবং সময় নষ্ট না করে একেবারে সঙ্গে সঙ্গেই প্রায় তাদের বায়নাগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করা হয়। এতে খুব খারাপ কিছু নেই, আপনি ভালোবেসে আপনার সন্তানকে উপহার দিতেই পারেন, কিন্তু চেষ্টা করবেন ও কিছু চাইলেই যেন সেটা সঙ্গে সঙ্গে হাতে না পেয়ে যায়। ডিলেড গ্র্যাটিফিকেশন অভ্যেস করানোর মাধ্যমে, অর্থাৎ এক্ষুনি নয় সময় মতো পাবে, এই ধরনের বার্তা দেওয়া দরকার। অথবা তুমি এটা পেতে পারো বা নাও পেতে পারো, এইরকম একটা অনিশ্চয়তা মাঝে মাঝে তৈরি করে রাখতে পারেন। তাছাড়া যেটা না দিলেও চলে যায় সেটা পরিষ্কার না করে দিন, তাতে একটু কান্নাকাটি করলে করুক। এই না শোনার অভ্যেসটা ওকে ভবিষ্যতে সাহায্য করবে। অর্থাৎ ও শিখবে যে ঠিক আছে, আমি কিছু চাইলেই যে পাবো এমন কোনো কথা নেই, আর সেটা খুব স্বাভাবিকভাবে মেনেও নেবে। শুধু তাই নয়, এইভাবে আপনি আপনার সন্তানকে ডিমান্ডিং চাইল্ড হিসেবে বেড়ে না উঠতেও সাহায্য করতে পারেন। শুধু ছেলেদের কথা বললাম অর্থাৎ এই নয় যে মেয়েদের ক্ষেত্রে ডিলেড গ্র্যাটিফিকেশন প্রযোজ্য নয়। ছেলে সন্তানদের উপর জোর দেওয়ার কারণ আর কিছুই নয়, রোজকার নানান ঘটনা, যেমন কোনো মেয়েকে প্রেম নিবেদন করলো বা তাকে বিয়ে করতে চাইলো, কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা না শব্দটা মেনে নিতে পারছে না, এবং তার ফলে নানান পরিণতির খবর আমরা অহরহ পাচ্ছি। বাড়িতে অনেক সময় হতে পারে শিশুর সামনেই তার মাকে হয়তো বাড়ির অন্যান্য সদস্যরা বকাবকি করছেন, মায়ের সমালোচনা করছেন, মায়ের ভুল ধরছেন, বা মা ছেলেকে শাসন করলে সঙ্গে সঙ্গে মাকেই একটু ধমক দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও একেবারে ছেলের সামনেই। মা যদি একান্তই সন্তানকে প্রচন্ড মারধর না করেন, তাহলে চেষ্টা করবেন তার শাসন করার সময়টা ইন্টারফেয়ার একেবারেই না করতে। মায়ের শাসন করার পদ্ধতিতে যদি আপনার চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, তাহলে চেষ্টা করুন সেটা নিয়ে পরে আলোচনা করে নিতে, কিন্তু সেটা কখনোই তার সন্তানের সামনে করবেন না। মায়ের প্রতি পরিবারের বাকি সদস্যদের ব্যবহার সন্তানের মনে ছাপ রেখে যায়, ফলে পরিবারের বাকি সদস্যদের মায়ের প্রতি অবহেলাপূর্ণ বা অ্যাগ্রেসিভ আচরণ থেকে সন্তান, বা বলা ভালো ছেলে সন্তানদের মনে ধারণা তৈরি হতেই পারে যে মায়ের সঙ্গে এই ধরনের উগ্র আচরণ করা যায় মানে অন্য মহিলাদের সঙ্গেও করা যায়। ফলে পরবর্তীকালে ওদের ব্যবহারেও কিন্তু মহিলাদের প্রতি এই ধরনের উগ্রতাই প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সন্তান ছেলে না মেয়ে সেটা মনে হয় আজকের দিনে একেবারেই গুরুত্বপূর্ণ নয়। তাই ছেলে মেয়ে নির্বিশেষে বাচ্চাকে প্রপার সেক্স এডুকেশন দিন। অবশ্যই তার আগে সেক্স এডুকেশন নিয়ে নিজেদের কোনো জড়তা থাকলে সেটা প্রথমে কাটিয়ে নিতে হবে। পিউবার্টি এখন মোটামুটি 8 বছর বয়স থেকেই দেখা যাচ্ছে। তাই মেয়ের 8 বছর বয়স হলে ওকে পিরিয়ড সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন করে রাখুন। আপনার ছেলেকেও পিরিয়ড সম্পর্কে সচেতন করুন, যাতে স্কুলে ওর মেয়ে বন্ধুদের দিকে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এবং অন্যান্য ছেলে বন্ধুদেরকেও পিরিয়ডস নিয়ে হাসি তামাশা করতে দেখলে তাদের এডুকেট করতে পারে। তাছাড়া বাড়ির মহিলা সদস্যদের পিরিয়ডস এর দিনগুলোতেও কিন্তু ওর সহানুভূতিশীল হতে শেখাটা খুব জরুরি। আরো মনে রাখতে হবে যে বাচ্চাকে সেক্স এডুকেশন দেওয়াটা শুধু মায়ের কাজ নয়, বাবাকেও খুব স্বাভাবিকভাবে সন্তানের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেক্স এডুকেশনও কিন্তু অঙ্ক শেখার মতোই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুর্ভাগ্যবশত ফর্মাল এডুকেশন সিস্টেমে এখনো এই বিষয়কে খুব সিরিয়াসলি নেওয়া হয় না, কিন্তু এর প্রয়োজনীয়তা কতটা তা হয়তো সময়ই আমাদের বলে দিচ্ছে। ইচ্ছে রইল সেক্স এডুকেশন নিয়ে একটি বিশেষ পর্বে আরো বিশদে আলোচনা করার। ছেলে সন্তানদের যত্ন নিয়ে বড় করুন। এখানে আপনি বলতেই পারেন ছেলেদেরই তো যত্ন বেশি হয়। আমরা অনেক সময় ওপর দিয়ে যেটাকে যত্ন বলি সেটা হয়তো আদপেও প্রকৃত যত্ন নয়। ছেলে সন্তান হওয়ার কারণে পুরনো কিছু চিন্তাধারা অনুযায়ী আমরা এখনো মনে করি ওদের ঘরোয়া কাজ শেখার বিশেষ প্রয়োজন নেই, ওগুলো মেয়েলি কাজ। অনেক সময় হয়তো আমরা মুখে ডিরেক্টলি না বললেও বাড়িতে পুরুষ সদস্যদের এবং মহিলা সদস্যদের ঘরোয়া কাজে অংশগ্রহণের অনুপাতটা দেখলে ওরা নিজেরাই সেটা শিখে যায়। ফলে ছেলে বাচ্চাদের জেন্ডার আইডেন্টিটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা নিজেরাই বুঝে নেয় যে না, এগুলো আমার কাজ নয়। হ্যাঁ, অবশ্যই দৃশ্যটা সবার বাড়িতে সমান নয়, নিশ্চয়ই এর ব্যতিক্রমও আছে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা নিয়েই আলোচনা করব। মনে রাখবেন, ঘরোয়া কাজ করা কোনো জেন্ডার স্পেসিফিক রোলের মধ্যে পড়ে না, এগুলো নিজের প্রয়োজনে শিখে রাখতে হয়। যেমন ধরুন, একটু বড় হয়ে আপনার ছেলে হায়ার স্টাডিজ করতে বা চাকরি করতে গেল, যেখানে ওকে একা থাকতে হবে, সেক্ষেত্রেও তো বেসিক কিছু জিনিস শিখে রাখা দরকার। দিনের পর দিন শুধু নুডলস খেয়ে অপরিষ্কার ঘরে অপরিষ্কার জামা কাপড় পরে থাকলে তো দিনের শেষে ওরই শরীরের ক্ষতি হবে, তাই না? কথা যখন উঠলোই, তখন আমার খুব প্রিয় এক মানুষের ভিডিও আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করব। এই ভিডিওটা দেখে মনে হতেই পারে যে এ কি, এত ছোট ছেলেকে দিয়ে কেন এসব কাজ করাচ্ছে। না, এখানে ওকে দিয়ে কাজ করানোটা ওর মায়ের লক্ষ্য একেবারেই নয়। এখানে লক্ষ্যটা হলো ওকে একটা খুব ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া যে নিজের কাজটা নিজেকে করে নেওয়ার অভ্যেস তৈরি করতে হবে এবং প্রত্যেকটা কাজই আমরা প্রত্যেকে করার ক্ষমতা রাখি। ভিডিওটি আমারই বন্ধুপুত্রের। ছোট ছোট ঘরোয়া কাজ করার মধ্য দিয়ে ওরা যে শুধু দায়িত্ব নিতে শেখে তাই নয়, বরং এতে স্ক্রিন টাইমও অনেকটা কন্ট্রোলে থাকে। শুধু মনে রাখবেন যে ওরা কোনো কাজই খুব একটা নির্ভুল ভাবে করতে পারবে না, তাই বারবার ভুল না ধরে বা সমালোচনা না করে মাঝে মধ্যে ছোট ছোট ইনস্ট্রাকশনস দিয়ে ভুলগুলোকে শুধরে দিতে পারেন। সময় এসেছে কথাটা আমার মতে ভুল। সময় সবসময়ই তৈরি ছিল, আমরা অর্থাৎ সমাজ নিজে তৈরি ছিল না তার চিন্তা ভাবনা ও প্রচলিত রীতিতে পরিবর্তন আনতে। আর সেটা অবশ্যই যথাযথ সচেতনতার অভাবের কারণে। মনে রাখতে হবে যে ভুলটা ভুলই। বেশিরভাগ মানুষ বলছেন বা করছেন বা কোনো অথরিটির পক্ষ থেকে মেসেজ আসছে মানে
ভুলটা ঠিক হয়ে যায় না। আপনার সন্তানকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে তোলা, তাকে মানুষের মতো করে মানুষ করে তোলা, অন্যায়ের সঙ্গে আপোষ না করার মন্ত্রে দীক্ষিত করে তোলার দায়িত্বও কিন্তু আপনারই। মনে রাখবেন, বাচ্চাকে মানুষ করে তোলার দায়িত্ব যতটা মা বাবার, ঠিক ততটাই পরিবারের বাকি সদস্যদেরও, এবং একইভাবে সমাজেরও। যে কোনো শিশুকেই পরের ছেলে পরমানন্দ হিসেবে না দেখে যদি আমার দেশের ভবিষ্যৎ এই দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকটি বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে দায়বদ্ধ থাকব। আর এই দায়বদ্ধতাই হয়তো আমাদের একটি নিরাপদ ও সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।